রাশেদ অবাক হয়ে বলল, এ ভাই, তুই এমন হিংসা করছিস? সে, আমি কি তোর সতীন? ইকলাব মুখ খিচিয়ে বলল। শালা তুই গে। ফিহা চেঁচিয়ে বলল। পাগল তোরা, ছি। আজহার বিরক্তি করল। স্যাহ। রাশেদ বলে উঠল, ইকলাব, একটা কথা জানিস? যত যাই হয়েছে, ইরা তোর বেস্ট ফ্রেন্ড, তোরই আছে। আমি আজ পর্যন্ত ওর পছন্দের বিরুদ্ধে কথা বলার সাহস করিনি। ওর রাগের সময় ধারে কাছে ঘেঁষতে চাইনি। না তোর মতো এত স্যাক্রিফাইস করতে পেরেছি। ইকলাব হেসে ফেলল। আই এম কিডিং ম্যান। ফিহা বলল, আচ্ছা, আমাদের বন্ডিং এখন ভালো হয়েছে ফর হোয়াই? এভাবে বলছিস কেন? আজহার বলল। পূর্ণ, ওর জন্যই আমরা এক হয়েছি। ইকলাব হেসে বলল, শুধু পূর্ণ নয়, পূর্ণতা। আর আমি চাই ওর নামের সতর্কতা পাক। এরা তুই পূর্ণতার প্রায়োরিটি লিস্ট তৈরি করবি। আর সবগুলো ইচ্ছে পূরণ হওয়া চাই, তবেই না হবে পূর্ণতা, সত্যিকারের পূর্ণতা। রাশেদ বলল। আর আমরা সাধ্যমতো সাহায্য করব। ফিহা মন খারাপ করে বলে উঠল। এভাবে বলছিস কেন? দেখছিস পূর্ণ সুস্থ হয়ে যাবে। ইকলাব বলল, ফিহু, তুই নট অনলি ফিহা বাট অলসো ডক্টর ফিহার মতো করে বাপ। ইকলাব কি বলতে চাইছে তা সবাই বুঝতে পেরেছে। ইরাত দীর্ঘশ্বাস ফেলল। ফিহা পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠল, এই, তুই ওদেরকে গিফট দিবি? কই, আমাদের তো দেশ না। তুই এত হিংসুটে ফিহা? আমি তোদের গিফট দিয়েছি, এই আজহার দেইনি? আজহার মাথা নেড়ে বলল। আমাদের কাশ্মীর ট্যুর ওর দেওয়ার উপহার ছিল। ফিহা অবাক হয়ে বলল। সত্যি? আজ জানতাম না। ইকলাব মুখ ঝামটি মেরে বলল, কিভাবে জানবি? ডং করে কথা বলতি না আমার সাথে? বেশ করেছি না বলে। ইকলাব তাতে পাত্তা না দিয়ে বলল, এই রাত, আমি সব দেখেছি। নেক্সট উইক তোরা সিঙ্গাপুর আসছি। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস? হ্যাঁ, এখানে সব আমাদের ফেভার অনুযায়ী। স্যার মেলিগনেট স্পেশালিস্টদের মধ্যে গ্রেটেস্ট একজন। আচ্ছা, আমার এদিকে সব রেডি। এখন টিকিট কনফার্ম করব জাস্ট। শোন, এখানে তোদের সময় 1 সপ্তাহ, তার চাইতে 2 দিন 3 দিন বেশি হতে পারে। এরপর আমরা যাচ্ছি নেদারল্যান্ডস। ফিহা জানতে চাইল, এত কিছু থাকতে নেদারল্যান্ডস কেন? হট টিউলিপ ভিলেজ সাথে স্নোফল হয়ে গেলে জমে যাবে। আজহার জানতে চাইল। পূর্ণতার ইচ্ছে। ইকলাব বলল, হ্যাঁ রাত, এমন কিছু প্ল্যান করছিল। আমি ভাবলাম গিফট হয়ে যাবে, আমারও হেল্প, বেশি সারপ্রাইজও দিবে। তাছাড়া বসন্ত আসছে আসছে এখনো, তাই স্নোফল আশা করা যায়। ইরাত মাথা নেড়ে সায় দিল, বলল, উঠতে হবে। বিকেলে পূর্ণকে নিয়ে সিনিয়রদের সাথে আলাপ করার আছে। আজকে বোর্ড বসবে। আজহার বলল। এত স্ট্রেস নেওয়ার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। ইকলাব আর রাশেদ নীরব রইল। ফিহা বলল, সবকিছু ঠিক হয়ে যাবে, পূর্ণ সুস্থ হবে, আল্লাহ ভরসা। ইরাত দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ ভরসা। এই ভরসা নিয়েই তো এগিয়ে যাচ্ছি। ডক্টরদের বোর্ড বসেছে। আলোচনায় অংশগ্রহণ করেছে ইরাত নিজেও। আলোচনায় শুরু হলো। সবার মুখ বেশ গম্ভীর। একজন জানালেন, আমরা পেশেন্টের রিপোর্ট দেখেছি, তার অবস্থা এখন মাঝামাঝিতে আছে। আশা করি ওষুধগুলো শেষ অবধি কাজে দিবে। আরেকজন সম্মতি জানিয়ে বলল, হ্যাঁ, এখনও কোথাও ছড়িয়ে পড়েনি। যেখানে শনাক্ত হয়েছে ওখানেই সংক্রমিত হয়েছে শুধু। তবে ফুসফুসের ব্যাপারে আমি কোনো সুরাহা পাচ্ছি না। আরেকজন বিশেষজ্ঞের কথায় সবার মাঝে পিনপত নীরবতা দেখা গেল। তৎক্ষণাৎ পরিস্থিতি সামলে প্রধান বলে উঠলেন, হ্যাঁ, তা আমিও জানি। তবে আশার ব্যাপার হচ্ছে মালিগন্যান্ট ছড়ায়নি, তাই আমরা ভেবেচিন্তে আগাতে পারবো। ডক্টর ইরাত, আপনার কোনো বক্তব্য? ইরাত মাথা নেড়ে বলল, আপনাদের আন্তরিকতায় আমি কৃতজ্ঞ। মালিগনেন্টের উৎপত্তি আর সুরাহা বেশ বিতর্কিত বিষয়। এ ব্যাপারে আমিও কৌতূহলী। ঠিক অনুরোধ নয়, আমি শর্ত রাখব, আমার স্ত্রীকে আপনারা গবেষণার চোখে দেখবেন না। অ্যাজ এ ডাক্তার হলেও একজন স্বামী হিসেবে
আমি এই কম্প্রোমাইজটা করতে চাচ্ছি না। ইরাত কথায় কারো কারো মুখে বিরক্তি দেখা গেল, তবে হেড কিঞ্চিত হাসলেন, বললেন, আমি সাধারণত এমন সময় স্বজনদের কিছুটা দিকে দিক জ্ঞানশূন্য হতে দেখি, হোক সে ডাক্তার। তবু তুমি সতর্কতার বিচক্ষণতার পরিচয় দিচ্ছ। যাই হোক, তোমার স্ত্রীকে আমরা গবেষণার চোখে দেখছি না, ডাক্তার ইরাত। ডাক্তার ইরাত বলেই আমি বুঝতে পারছি। অবশ্যই, যদি এমন কিছু ঘটে তবে তুমি সবার আগে অনুভব করতে পারবে। আমি পরামর্শ দেব, ওষুধ চলছে চলুক। এর মাঝে বাদ সাধলেন ইরাতের প্রফেসর। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব, তুমি সিঙ্গাপুরের অ্যাপয়েন্টমেন্টটা মিস করো না। মালিগন্যান্ট এক আশ্চর্য বিষয়, কখন ছড়িয়ে পড়ে তা বোঝা মুশকিল। আগে পরে আমরা তো আছি, প্রতিটা রোগ এই আমাদের গবেষণার বিষয়। তবে তোমার স্ত্রী আমাদের এক্সপেরিমেন্ট নয়। ইরাত মাথা নেড়ে বলল। দ্যাটস মাই প্লেজার। তখন প্রধান বিশেষজ্ঞ জানালেন, তুমি শুধু তোমার স্ত্রীকে মনোবল ধরে রাখতে বলা, তাতেই চলবে। আর কিছু আদেশ নিষেধ বেঁধে দেওয়া হলো। আলোচনা শেষ করতেই ইরাদের মোটামুটি ঘণ্টাখানেক লেগে গেছে। পূর্ণতা বসে আছে একজন ডক্টরের কেবিনে। দীর্ঘ সময় যাবৎ তাদের আলাপ হলো। পূর্ণতার নাম প্লেট পড়ে নাম জানতে পারল ডক্টর তাহিয়া। সে তার রোগী নয়, তবে মনোবল জোগাতেই তার কাউন্সিলিং। তুমি আমার কথা শুনতে পাচ্ছ পূর্ণতা? হ্যাঁ ম্যাম, পাচ্ছি। আপু বলতে পারো, ইরাদ আমাকে আপু বলেই ডাকে। হ্যাঁ ম্যাম। দেখো, আমি জানি তোমার মাঝে ভীষণ সংশয় কাজ করছে, কিন্তু তবুও তোমার মনোবল ধরে রাখতে হবে। একটা কথা আছে, আমার মা বলতেন, বনের বাঘ নয় মনের বাঘই খায়। অর্থাৎ বুঝতে পারছো? বুঝতে পারছি, তবে আপু, মালিগল্যান্ডের সঠিক সুরাহা এখনো নিশ্চিত নয়। পূর্ণতার সংশয়ে তিনি স্পষ্ট বুঝতে পারলেন। ডক্টর হাসলেন। শোনো মেয়ে, ক্যান্সারের চিকিৎসা হয় না এই কথাটা আধুনিক বিশ্ব ভুল প্রমাণ করেছে। বহু মানুষজন ক্যান্সারের মোকাবিলা করেছে, সুস্থ হয়ে জীবনযাপন করছে। তুমি ভাবছো তোমার রোগের প্রতিকার নেই। তোমার ভাবনা অনুযায়ী তোমার মাইন্ড সেট হয়ে যাবে। দেখো, আমাদের সুস্থতা অর্ধেক নির্ভর করে আমাদের মানসিক ভাবনার উপর। তুমি যদি ভেবে নাও তোমার সুস্থতা সম্ভব, তুমি জোর পাবে, তুমি স্বাভাবিক জীবনে এগিয়ে যাবে। কিন্তু আপু, দেখো পূর্ণতা, আমি তোমাকে একটি গল্প শোনাই। একটা হরিণী বাচ্চা প্রসব করবে। সে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে বনের শেষ প্রান্তে সমুদ্রের তীরে পৌঁছে গেল, যাতে নিরালায় বাচ্চা প্রসব করতে পারে। তৎক্ষণাৎ সে দেখতে পেল তার দিকে তীরধনুক তাক করে আছে এক শিকারী। অপর পাশের জঙ্গলে যাওয়ার পথে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায় সে কি করবে বলো তো? পূর্ণতা কিছুক্ষণ ভেবে বলল, এ তো উভয় সংকট, তার কিছুই করার নেই, সে নিরুপায়। একদম, সে নিরুপায়, তার কিছুই করার নেই। তাই সে তার জায়গা থেকেই যতটুকু করতে পারে তার ক্ষমতা মতো বাচ্চা প্রসব করতে থাকলো। তারপর গল্পের বাকি অংশ। উপরওয়ালার রহমতে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো। শিকারী বজ্রপাতে মারা পড়ল। তুমুল বৃষ্টিতে দাবানল নিভে গেল। তারপর হরিণী নিরাপদে ফিরে গেল। কিন্তু রিয়েলিটি কি এতই সহজ? রিয়েলিটি মোটেও সহজ নয়, এটি স্রেফ গল্প। তোমার ব্যক্তিগত জীবনের সাহস জোগাতে অনুপ্রেরণা স্বরূপ। শিকারী আর দাবানল আমাদের পরিস্থিতি, যা আমাদের হাতে থাকে না। এমন অবস্থায় আমরা শুধু নিজের যেটুকু ক্ষমতা সেটুকুই করতে পারি। তুমি বুঝতে পারছো তো আমি কি বোঝাতে চাইছি? পূর্ণতা মাথা নাড়ল। তারা কিছু বলার আগেই হুড়মুড় করে প্রবেশ করলো এক ভদ্রলোক। সে দাঁড়িয়েই বলল, আয়ু, আমাকে এতক্ষণ বসিয়ে রাখলে তুমি? পূর্ণতা চোখ কুঁচকে তাকালো। সে ভদ্রলোককে পরখ করছে দেখে বয়স বোঝার খুব একটা উপায় নেই। তিনি বেশ স্বাস্থ্য সচেতন, তবে সম্বোধনে মনে হচ্ছে তারা স্বামী স্ত্রী। ডক্টর তাহিয়া আহসান আয়াত্রী বেশ হতাশ হলেন। তিনি চোখ রাঙিয়ে তার ব্যক্তিগত ভদ্রলোককে থামতে বললেন। আয়াত আহসান তার ধার ধারলেন না। তিনি বিরক্ত হয়ে বললেন, তুমি তো বলে রোগী দেখাচ্ছিস, আমি বাচ্চাদের নিয়ে চলে এলাম। আরে, ওরা আজ আসবে আমি তো জানতাম না।
তখনই দরজা খুলে প্রবেশ করলো ইরাদ। সে আয়াতকে দেখে বেশ অবাক হলো। আয়াতও এগিয়ে এলো, দুজনে কর্মমর্ধন করে কোলাকুলি করলো। ইরাদ বলল, আহা আয়াত, আসানের সাথে দেখা, এত মেঘনা চাইতেই বৃষ্টি। আয়াত ইরাদের পিঠ চাপড়ে বলল, আর ডাক্তার ইরাদ আফরান যে এখন অমাবস্যার চাঁদ, তাকে দেখে যে আমরা ধন্য। হ্যাঁ, আরে কি বলে, দেখা যায় না। ডিরেক্ট চেম্বারে চলে এসেছি। আমি তো সে কবেই আপনাকে খুঁজছি। আয়াত বুকে হাত রেখে বলল, আমাদের চাঁদ কপাল, তা কি জন্য খুঁজছে ডাক্তার সাহেব আমাকে? ইরাদ নিচু স্বরে বলল, নতুন বিয়ে করেছি তো, ভাবলাম রোমান্স বিশেষজ্ঞ থেকে একটু ট্রেনিং নেব, সংসার সুখের হবে। সারা তুমি বিয়ে করলে অথচ আমরা জানিও না। আয়াত্রী বলল, আহা, আমি তোমাকে বলেছি মনে নেই? আয়াত মাথা নাড়ল। সে পূর্ণতার দিকে তাকিয়ে বলল, উনি সে পূর্ণতা? ইরাদ বুকে হাত রেখে বলল, হ্যাঁ, দয়াল এই অধমের ভাগ্যেও পূর্ণতা লিখেছে। আয়াত শব্দ করে হেসে ফেলল। তার গাল দেবে টোল পড়ল। আয়াত্রী বলে উঠল, হ্যাঁ রে, ইকবালটার কি খবর? আয়াত প্রশ্ন করল। পূর্ণতা পেলে ও? ওই তো পাওয়ার পথে। আয়াত্রী প্রশ্ন করল, কফি এখানে খাবে নাকি শপে? ইরাদ বসে পড়ল, হাত উঁচিয়ে বলল। যাওয়ার মুড নেই। তখনই হুড়োহুড়ি করে দুটো একটি মেয়ে প্রবেশ করল। লম্বা চুলের বেনুনি তার কোমর ছাড়িয়ে গেছে, পরনে স্কুল ড্রেস। সে এসেই নাকের পাটা ফুলিয়ে বলল, মাম্মা, ভাই আমাকে মেরেছে। তার পেছন পেছন প্রবেশ করল 13-14 বছরের একটি ছেলে। সে প্যান্টের পকেটে হাত গুজে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আয়াত সাহেব প্রশ্ন করল, তুমি বোনকে কেন মেরেছ? ও বেয়াদবি করছিল। আয়াত্রী অবাক হয়ে বলল, কি এমন করেছে যে তুমি মেরেছো একেবারে? ও কিছু না, ও আমার ক্লাসের একটা ছেলের সাথে কথা বলছিল। তিতাসের নির্লিপ্ত ভঙ্গি দেখে আয়শা ফুঁসে উঠল, অভিযোগ জানিয়ে বলল, আমি কথা বলিনি, ছেলেটা আমার প্রশ্ন করলো, অমনি ভাই আমার চুল টেনে দিল। বলে সে বেনুনির খোলা অংশ প্রমাণ স্বরূপ দেখালো। ইরাদ হেসে ফেলল। বাপ কি তারফ গায়ে। বলে সে তিতাসের কান টেনে দিল। আয়শা খুশিতে হাত তালি দিল। সে ইরাদ মামার সাথে ভীষণ গল্পে মত্ত হলো। তিতাস তার কান ছাড়িয়ে নিয়েছে। ইরাদ তাকে বগল দাবা করে রাখলো কিছুক্ষণ। পূর্ণতা বেশ মুগ্ধতা নিয়ে দেখলো সবটা। হসপিটাল থেকে বেরিয়ে ইরাদ গাড়িতে উঠতে চাইল। পূর্ণতা বায়না ধরেছে এক্ষুনি বাড়ি যাবে না। ইরাদ জানতে চাইলো কোথায় যাবে। সে ইশারায় রিস্কা রাখলো। দুজনে উঠে বসলো। ইরাদের চোখে মুখে কৌতূহল। পূর্ণতা বলল, আমার ধানমন্ডি লেকে চলুন। রিস্কা ছুটে চলেছে জ্যাব না পেয়ে। বাতাসে পূর্ণতার হিজাবের একাংশ উড়ছে। পূর্ণতার রাজ্যের সব কথা বলছে আর খিলখিলিয়ে হাসে। ইরাদের কাছে এমন কেমন যেন হুট করে দেয়ালে বসা দাঁড় কাকটিকে ও বেশ সুদর্শন ঠেকল। লেকের পাড়ে পৌঁছে ইরাদ ভাড়া মিটিয়ে দিল। পূর্ণতা তার আগে হাঁটা দিল। ইরাদ তার হাত চেপে ধরে বলল, এত লাফাও কেন, আগেও এসেছো? আরে হ্যাঁ, আমি রাফিদ আর নিশি। তাই? হ্যাঁ, সেদিন কি হলো জানেন? আমি আর নিশি এসে পৌঁছলাম। রাফিদের ক্লাস ছিল। নিশি ফোন করে বলল, দ্রুত আয়, তোর সময় 30 মিনিট, কিন্তু রাতে বললো 2 ঘন্টা পর। তারপর কি হলো? নিশির সেই কি লাগ। রাফিদ বলল, আরে বোন, ক্লাস ছিল তাই ভাই আসতে দেয় নাই। তুই ভাইরে বলতে পারলি না রাখেন আপনার ক্লাস? আমার জান সব অপেক্ষা করতেছে। রাফিদ কি বলল জানেন? কি বলল? ইরাদ বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল বউয়ের জন্য সে মনোযোগী শ্রোতা। পূর্ণতা হেসে কুটি কুটি ভীষণ কষ্টে হাসি থামিয়ে বলল, রাফিদ বলল, না রে, তোরা তো বোন লাগস, বোন। নিশি, রাদীপ লাইক ইচ আদার। নিশি কমিটেড আর রাজীব লাইক দুনিয়ার সব মেয়ে এক্সেপ্ট আমি ওর বোন। ইরাদ হাসলো খানিকটা। পূর্ণতা এগিয়ে গেল ভেলপুরির দিকে। ইরাদ হাত ধরে দাঁড় করালো, চোখ রাঙিয়ে বলল, বলেছি না এসব খাওয়া যাবে না। আরে এক প্লেটে কিচ্ছু হবে না। হুম, একটু না। না আমি তো খাবোই, শেষ রাফিদ খাইয়েছে। ইরাদ খুব একটা না করতে পারল না। তবে এখন পূর্ণতার জন্য এসব অস্বাস্থ্যকর। তিনি বউয়ের মুখের দিকে তাকিয়ে তার বাধা ধরা ও টিকল না।
পূর্ণতা 2 প্লেট নিল। 1 প্লেট ইরাদের দিকে বাড়িয়ে দিল। ইরাদ না করলো, সে এসব খায় না। পূর্ণতা গায়ে মাখলো না, সে হাসতে হাসতে এক একটা ভেলপুরি মুখে পড়ছে। ইরাদ বেশ আগ্রহ নিয়ে তার বউয়ের খাওয়া দেখছে। পূর্ণতা জোর করে একটা ইরাদের মুখে পুড়ে দিল, জানতে চাইল। মজা না? ইরাদ চিবোতে চিবোতে মাথা নাড়ল। পূর্ণতা একে একে কয়েকটা ভেলপুরি তার মুখে পুড়ে দিয়েছে। ইরাদ তাকে চোখ পাকিয়ে থামানোর বৃথা চেষ্টা করলো। পূর্ণতার তৃপ্তি আর উৎসাহ দেখে ইরাদেরও মনে হলো। ভেলপুরি পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার। বেলপুরির বিল মিটিয়ে দিয়েছে ইরাদ। পূর্ণতা মাটির ভাঁড়ে করে তাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়েছে। ইরাদ মাথা নেড়ে পূর্ণতার আলাদা সায় দিল। পূর্ণতা একটা বেঞ্চিতে বসে পড়ল। ইরাদ গিয়ে তার পাশে বসে পড়ল। পূর্ণতা হাতের 2 কাপে চুমুক দিল। ঠোঁট চেপে হেসে ইরাদকে দেখিয়ে তারপর জানতে চাইল, কোনটা খাবেন? ইরাদ মুখের কাছে এগিয়ে গিয়ে বলল, আমার ব্যক্তিগত মিষ্টান্ন। পূর্ণতা চট করে ইরাদের ঠোঁটে আঙুল চেপে ধরল। ইরাদ সোজা হয়ে বসে চা খেতে লাগলো। পূর্ণতা বেশ কিছুক্ষণ লজ্জায় জড়সড় হয়ে রইল। ফের পরিস্থিতি বদলাতে জানতে চাইল, ওনারা কে ছিল? আমাদের মোস্ট সিনিয়র আপু, একদম নিজের ভাইয়ের মতোই স্নেহ করেছে আমাদের। আর আর তাদের ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে তারা ক্যাম্পাসে কেমন? ভাইয়ার প্রফেশন আলাদা, তবু তারা মোস্ট রোমান্টিক কাপল। ইন্টারেস্টিং না? বুঝতে পারছি না। মানে ভাইয়া ক্যাম্পাসে চলে আসতো যখন তখন, আপুকে ডেকে নিত গার্ডিয়ান দেখা করতে এসেছে বলে। একদিন আমি আবিষ্কার করলাম ভাইয়া মেন্টালি লো ফিল করলে সে ফট করে চলে আসে, জাস্ট ফর এ হাগ। পূর্ণতা বেশ আগ্রহ নিয়ে জানতে চাইল, তারপর আমি ব্যাপারটা লিক করে দিলাম। এটা কি ঠিক হলো? সবাই হাসলো না আপুকে নিয়ে? বেশ হাসলো। আমি পরে বুঝতে পারলাম উচিত হয়নি। তারপর ভাইয়া একদিন আমার কান টেনে ধরলো, আমি সরি বললাম। ওনারা এত সহজেই সরি অ্যাকসেপ্ট করে নিল? আমি একদিন আপুকে বলেছিলাম, তুমি কি বুঝে একে এমন পছন্দ করলে? তারপর আপু কি বলল? কিছুই বলল না। ভাইয়া কেমন এই ব্যাপারটা আমি তখন বুঝতে পারলাম, যখন সে এত কিছুর পরও আমার সঙ্গে বিনয়ের সাথে কথা বলেছিল। কথার আগে পরে তার সেই মনোমুগ্ধকর হাসি, সেদিন আমি জবাব পেয়ে গিয়েছিলাম। তাদের পরিবারটাও বেশ সুন্দর। হ্যাঁ, পুচকেগুলো বেশ আদুরে। আমি ওনার ফোনে তাদের ফ্যামিলি পিক দেখেছি। হ্যাপি ফ্যামিলি বলে পূর্ণতা নাক কুঁচকে ফেলল। সে আরো কিছু বলতে চাইছে, বুঝতে পেরে ইরাদ কিছুটা কাছে এসে জানতে চাইল, আর কি? আমাদের এমন একটা হ্যাপি ফ্যামিলি ফটো হবে? বলে পূর্ণতা চোখ পিটপিট করল। লজ্জায় ইরাদের বাহুতেই মুখ লুকিয়ে ফেলল। ইরাদ কিছুটা হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল তার ফড়িং মনোবল খুঁজে পাচ্ছে। ইরাদ পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ইনশাল্লাহ। অর্ষিত তার ভাইয়ের সাথে বেরিয়েছে। ইকলাব কারোর সাথে তেমন মিশে না। সে একা একা কোথায় কোথায় ঘোরাঘুরি করে। তবে আজ বেরোনোর সময় অর্ষির ভাই আশিস অরিশের জোড়াজুড়িতে বেরোতে হলো। তারা আজ বাইক রাইডে যাচ্ছে। ইকলাব এসবে বেশ এক্সপার্ট হলেও এখন মন বসে না। যাওয়ার সময় অর্ষি আরিশের সাথে গেল, আর আশিস ইকলাবের সাথে। ইংলিশ বাইক স্টার্ট দিয়ে চোখের পদকেই হারিয়ে গেল। ইকলাব ধীরে সুস্থে স্টার্ট করল। আশিস প্রশ্ন করল, ভাই আশির বাচ্চা আজ তোর পেছনে বসলো না যে? অন্য সময় তাকে অ্যাটম মেরেও তোমার পেছন থেকে সরানো যেত না। আর বলিস না ভাই, মেয়েদের মুড সুইং কোথায় কখন হয় বোঝা বড় মুশকিল। আশিস শব্দ করে হাসল। তবে শেষে তুমিও এই মামলার আসামি হলে। আর বলতে, কোনোভাবে পৃথিবী থেকে রমণীদের মুড সুইংটাকে বাদ দেওয়া যায় না? না ভাই, তাহলে আর পুরুষ নারী যে পার্থক্য থাকবে না। ইকলাব বিরক্ত মুখে বলল, ধুর শালা। আশিস কিছুটা ভাব নিয়ে বলল, সম্পর্কে কিন্তু সম্বন্ধী হব। রাগ ঢাক রেখে কথা বলো, তা না হলে বোন দেব না। ইকলাব হাসতে হাসতে বলল, তোর বোন দেওয়া লাগবে না, ও নিজেই চলে আসবে। আশিস আফসোস করল, কি সব দিনকাল এলো, মান সম্মান আর রইল না স্ত্রী পাকাটার জন্য। তাদের গন্তব্যে পৌঁছে আশিস রেগে গেল। সে আরশিকে বলল, তুই ইকলাব ভাইয়ের সাথে যা,
আমরা নিজেদের মতো করে রাইড দেবো। অর্ষি প্রথমে রাজি হচ্ছিল না, পরে সে চুপচাপ সরে আসলো। কারোর সাথে যাওয়ার প্রয়োজন নেই তার সাথে, এই বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। ইকলাব ডেকে বলল, ইসি চলে আয়। আরশি গো ধরে রইল, নইল না। ইকলাব পড়েছে মহাবিপদে। জায়গাটা রাইডের জন্য বিখ্যাত, লেডি বাইকারদেরও ভিড় পড়েছে। একটা মেয়ে ইকলাবের দিকে এগিয়ে এলো। ইকলাব যদিও এসব খেয়াল করছে না, সে এক চূড়ান্ত পর্যায়ে হতাশা অনুভব করছে। ব্ল্যাক আউটফিটে তথাকথিত সেই হট লেডি বাইকারকে এগিয়ে আসতে দেখে অর্ষি দ্রুত পা বাড়ালো। মেয়েটি হাত উঠিয়ে বলল, হাই হ্যান্ডসাম। অর্ষি ইকলাবের পেছনে উঠে বসে পড়ল। ইকলাবকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে উঠল, হি ইজ অনলি মাইন। এমন অদ্ভুত ব্যবহারে মেয়েটি কিছুটা অবাক হলো। অর্ষি ইকলাবকে তাড়া দিয়ে বলল, লেটস গো। ইকলাব বাইক স্টার্ট করলো, পেছনে হাত উঁচিয়ে ধরল। থ্যাঙ্কস এ লট। অর্ষি রাগে ইকলাবের কাঁধে কিল বসালো। ইকলাব শব্দ করে হেসে ফেলল। অর্ষি রাগে ফুসতে ফুসতে ইকলাবের কাঁধ ছেড়ে দিল। ইকলাব গতি থামিয়ে দিয়ে বলল, ইসি ধরে বস। অর্ষি কপট রাগ দেখিয়ে বলল, লাগবে না কোনো। ইকলাব বেশ শান্ত স্বরে বলল, ইসি আই নো আমার থেকে তোর অনেক এক্সপেকটেশন আছে। ইসি আই নো আমার থেকে তোর অনেক এক্সপেকটেশন আছে, কিন্তু আমি এখন ক্লান্ত। সব হারিয়ে আমি জাস্ট একটা ঠাই খুঁজে বেড়াচ্ছি। ইসি আমার ক্লান্ত শান্ত মন তোর কাছে আসে একটু শান্তির খোঁজে। আমাকে স্বার্থপর লাগতে পারে, কিন্তু আমাকে একটু হাফ চিরতে দে। আমি প্রতিনিয়ত তোর রাগ জেদ মাথা পেতে নেব। অর্ষি বলল, তোমার মনে থাকবে না। ইকলাব জোর দিয়ে বলল, আরে বাবা প্রমিস। অর্ষি চুপ থাকতে দেখে ফের বলল, পিঙ্কি প্রমিস। অর্ষি হেসে ফেলল। মিররে তার প্রতিবিম্ব ইকবালের চোখে এড়ায়নি। সে নিরেট গলায় বলল, ধরে বস। অর্ষি একবার হাত এগিয়ে ফের নামিয়ে নিল। মেয়েদের এমন ফট করে এক কথায় মেনে নেওয়া শোভা পায় না। ব্যাপারটা ইকলাব বুঝতে পারল। সে মেল ফিমেল উভয় ইগোকেই সম্মান জানালো। তাদের ইগোর বলিদান দিল বাইকের স্পিড বাড়িয়ে। গতিবেগের চোটে অর্ষি ইকলাবকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। গতি যত বাড়ছে রাস্তা তত নীরব হচ্ছে। শেষ বিকেলে সূর্য অস্তমিত প্রায়। তার সিঁদুর বর্ণ প্রতিফলিত হচ্ছে ফ্রন্ট মিররে। প্রচণ্ড বাতাসে ঝরা পাতাগুলো হারাচ্ছে অকাতরে। অর্ষি ইকলাবকে আরও শক্ত করে ধরে তার বাহু দিয়ে মুখ গুজে চোখ বন্ধ করে রইল। ইকলাবের পারফিউমের ঘ্রাণ তার নাসারন্ধ্র ভেদ করছে। ম্যাপল পাতাগুলো উড়ো চিঠির ন্যায় উড়ে যাচ্ছে। অর্ষি মনে হলো, এই পথ যদি শেষ না হয়। তখন ইকলাব হাওয়া উড়িয়ে গলা ছেড়ে গাইতে লাগলো, किसी शायर की गजल जो दे रूह को सुकून की पल तू ही मुझको। পূর্ণতাদের সিঙ্গাপুর যাওয়ার তোড়জোড় চলছে খুব। সাদমান সাহেব আর সাহেদা বেগম চলে এসেছেন দিন দুয়েক আগে। প্রীতির এবারই বেশ পছন্দ হয়েছে। সে সারাদিন ফুল গাছ নিয়েই ব্যস্ত থাকছে। আজ সকালবেলা রাদীপ এসেছে, সাথে নিশি ছিল। নিশি কাপড় বদলে হাত মুখ ধুতে গিয়েছে। রাদীপ বলল, পূর্ণ আয়, আমরা ওদিকটায় যাই। পূর্ণতা সায় দিল। তারা দুজনেই হাঁটতে লাগলো। ইরাত বাইরে গিয়েছে, কোনো জরুরি কাজ আছে তাই। হাঁটতে হাঁটতে রাদীপ যে কোণে পৌঁছেছে এদিকটায় পূর্ণতার আশা হয়নি। পূর্ণতা কৌতূহল নিয়ে এগিয়ে আসতেই রাদীপ হাত পেলেই ইশারায় বলল, সারপ্রাইজ। পূর্ণতা দেখতে পেল বেশ বড় জায়গা, তবে লোহার শিকের খাঁচায় চারপাশে আর উপরে বাঁধানো। ভেতরে অনায়াসে একজন মানুষ ঢুকে যেতে পারবে। পূর্ণতা দরজা খুলে ভেতরটায় প্রবেশ করল। মাটিতে ঘাস লাগানো, চিরল ঘাসের মধ্যে দেখা যাচ্ছে কিছু ঘাস ফুল। তার মাঝে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে একজোড়া খরগোশ। পূর্ণতা পেছনে ফিরে বলল, তোর প্রিয় ছিল রাফিদ। রাদীপ হাসতে হাসতে বলল, তুইও তো আমার প্রিয়া। পূর্ণতা চোখ ছোট ছোট করে বলল, আগে অনেকবার চেয়েছি, দেশনি। আহা, বান্ধবীটার বিয়ে হয়ে গেলে অন্যায় করে যাচ্ছে তাই দিয়ে দিলাম। পূর্ণতা কথা বাড়ালো না। বেশ দৌড়ানোর পর একটা খরগোশ ধরতে পারল। সেই খরগোশটা কোলে নিয়ে বেরিয়ে এলো। রাদীপের পাশে ঘাসের উপর বসলো। রাদীপ বলল, তোর খরগোশের শখ খুব, ভাইয়া এই ঘর বানালো, তখন আমি বললাম আমার খরগোশগুলো দিয়ে দিই, এগুলো ওর পছন্দের।
পূর্ণতা নীরবে হাসল। সে খরগোশের পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। তারা দুজনেই অনুধাবন করতে পারছে ব্যাপারটা, কিন্তু কেউ কিছু বোঝে না। পূর্ণতার সময়ের সংশয় বেশ। প্রিয় মানুষগুলো সর্বোচ্চ দিয়ে তার শখ পূরণ করছে। পৃথিবীর নিয়ম কেমন অদ্ভুত, শেষটায় এসেই সব মায়া ঢেলে দেয়। পূর্ণতা খরগোশ আদর করছে, কিছুক্ষণ পরপর চেঁচিয়ে উঠছে। কত সুন্দর বাচ্চা। রাদীপ তার পাশে বসে হাসে। কিছুক্ষণ পর নিশি এলো। পূর্ণতা তাকে খরগোশ দেখালো। সুন্দর না? নিশি দেখে মাথা নাড়ল। হ্যাঁ, ভীষণ সুন্দর। রাদীপ একা পড়ে থাকা খরগোশের দিকে তাকালো। পূর্ণতাকে বলল, তুই এমন জালিম কেন? ওর সুইট হার্ট নিয়ে আসছিস, যা ফেরত দিয়ে আয়। পূর্ণতা হেসে ফেলল। সে খরগোশটি রেখে আসলো। নিশি বলল, আয় হাঁটতে যাই, অনেকদিন আমরা আগের মতো হাঁটি না। হাঁটতে হাঁটতে ওরা তিনজন অনেক দূর গিয়েছে। এই রাস্তাটা বেশ নীরব। পূর্ণতা বলল, অনেক দিন পর আবার আগের মতো হাঁটছি, তাই না? রাদীপ হাত মেলে বলল, আহা, রমণীদের সাথে হেঁটে মন ফুরফুরে হয়ে গিয়েছে। নিশি তার পিঠে কিল বসালো। বাজে বকবি না। পূর্ণতা একটা লতানো গাছের ফুল দেখে থেমে গেল। তোর নজর ভালো না, শুধু ফুল ছেঁড়ার ধান্দা। পূর্ণতা বায়না ধরে বলল, রাফিদ ছেড়ে দে। রাদীপ প্রথম রাজি হলো না। বেশ কিছু সময় ঘ্যান ঘ্যান করার পর সে ফুল ছিঁড়ে আনলো। পূর্ণতা নিশির হাতে দুটি ফুলের ডাল দিল। গা ঝাড়া দিয়ে রাদীপ বলল, তোদের জন্য ফুল ছিঁড়তে গিয়ে কবে জানি আমি গণপিটুনি খাই। নিশি মুখ ভেঙচে বলল, ঢং মারিস না, আমরা আছি। দেখি ভয়ে কোনো মেয়ের দিকে তাকাচ্ছিস না। তা না, মেয়ে দেখার দোষে গণপিটুনিতে প্রাণ হারাতি। এত মেয়ে কিভাবে দেখছো তুই ভাই? পূর্ণতা বলল, এইভাবে বলিস না নিশি, ও ইনাফ পছন্দ করে। তার বেইনসাফি করে একজনের দিকে না তাকিয়ে সবাইকে সমান চোখে দেখে। রাদীপ আঙুল উঠিয়ে বলল, পয়েন্ট। শেষ কবে এভাবে হেঁটেছিলাম? রাদীপ বলল, ওই যে বৃষ্টিতে ভিজলাম আমরা, তা শুনে তোর বফ সে কি রাগ। নিশি রাগ দেখিয়ে বলল, কতবার বলবো, এক্স আমার ব্রেকআপ হয়ে গেছে। রাদীপ বুকে হাত রেখে শান্তির নিঃশ্বাস নিয়ে বলল, আহ, বল বল, শুনতে ভালোই লাগে। পূর্ণতা বলল, সেদিন আমি কত করে তরুণাকে বললাম আপনি উত্তেজিত হবেন না প্লিজ, রাফিদ তো আমাদের কোমল পুরুষ। রাদীপ চেঁচিয়ে বলল, পূর্ণর বাচ্চা। এমন ঝগড়াঝাটি করেই ওরা হাঁটল। আগের মতো তেমন কোনো কথা বলল না, শুধু হেঁটেই চলল। হাঁটতে হাঁটতে উপলব্ধি করল জীবন বেশ জটিল হয়ে গেছে। বয়স বেড়েছে, দায়িত্ব বেড়েছে। এখন আর চাইলেই বলা যায় না। আরে চিল, যা হবে দেখা যাবে, চল এক প্লেট ফুচকা খাই। নীরবতা ভেঙে পূর্ণতা হুট করে ছোট ইটের টুকরো তুলে নিল। রাদীপ নিশি ভ্রুকুচকে তাকিয়ে রইল। পূর্ণতা এগিয়ে গেল একটা বাড়ির দিকে। বাড়িটা বেশ পুরনো, কোনো পয়সাওয়ালার আলিশান বাড়ি বোধ হয়। পূর্ণতা ইটের রঙে বড় বড় করে লিখল, পূর্ণ ওয়াজ হেয়ার। নিশি কিছুটা ফাঁকা রেখে লিখল, অলসো নিশি। রাদীপ বলল, ভাই, আমার নামটা লিখে দে না মাঝে। পূর্ণতা তার দিকে ইটখানা ছুঁড়ে দিয়ে বলল, নিজে লিখ। রাদীপ মুখ খিচিয়ে বলল, জালিম। অতপর এগিয়ে গিয়ে ওদের দুজনে লেখার মাঝে লিখল, রাদিফ অলসো। লেখা শেষে রাদীপ একসাথে পুরো লেখাটা পড়ল, পূর্ণ ওয়াজ হেয়ার, রাদিফ অলসো নিশি। রাদীপ হেসে বলল, বাহ, সুন্দর মিলে গেছে তো। পেছনে কারো সারা শব্দ না পেয়ে রাদীপ ঘুরে তাকালো। দেখতে পেল দুটিতে পগার পার হয়েছে। তার দিকে তেড়ে আসছে এক বৃদ্ধা, গালি দিচ্ছেন সম্ভবত। রাদীপের খেয়াল হলো পুরনো এই আলিশান বাড়িটি রং করা হয়েছে। তার সাদা ধবধবে দেয়ালে তারা সুন্দর করে তাদের উপস্থিতি জানান দিয়েছে। রাদীপের মাথা চক্কর মারল। মনে পড়ে গেল ছোটবেলার কথা। এমনই করে পূর্ণ গাছের আম জাম ছিঁড়ে তাকে গাছতলায় মালিকের সামনে ফেলে পালিয়েছে কত। রাদীপের দুঃখে আবেগে গান গাইতে ইচ্ছে করল। তো বাগিমি মার খায়া। শাহেদা বেগম পায়েস রান্না করেছে। পূর্ণতা বেশ আয়েশ করে তা খাচ্ছে। তাদের যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। অল্প কিছু পরেই তারা বের হবে।
প্রীতি তদারকি করছিল পূর্ণতা সব ঠিকঠাক মতো নিয়েছে কিনা। প্রীতি এখন আর আগের মতো ছটফটে নেই, সে এখন বেশ বুঝদার হয়েছে, মায়না করা ছেড়ে দিয়েছে, বাবা মায়ের খেয়াল রাখছে। খাওয়া দাওয়া শেষ, ইরাদ তৈরি হয়ে বেরিয়ে এলো, বলল, পূর্ণ সব দেখে নিয়েছো? আমরা এখন বের হব। হ্যাঁ, সব ঠিক আছে। পূর্ণতা তার মায়ের দিকে এগিয়ে গেল। শাহিদা বেগম মেয়ের কপালে চুমু খেয়ে বলল, যা, সব ঠিক হয়ে যাবে, তুই মনোবল ধরে রাখিস। পূর্ণতা মাথা নাড়ল। হ্যাঁ, রাখবো। সে বাবার কাছে গিয়ে দোয়া নিল, বলল, তুমি কিন্তু ঠিকমতো প্রেশারের ওষুধ খাবে বলে দিলাম। শাহিদা বেগম বললেন, তোর বাপ একটু কথা শোনে না, ঔষধ কিনে না শেষ হলে গেলে শুধু অনিয়ম করে। পূর্ণতা চোখ ঘুরিয়ে বলল, সত্যি খাও তো? সাদমান সাহেব থতমত খেয়ে গেলেন। তিনি আমতা আমতা করে বললেন, আরে না, আমি খাই তো। পূর্ণতা কঠিন গলায় বলল, প্রীতি সাক্ষী থাকবে, আমি প্রতিদিন ফোন করব। তুমি ওষুধ না খেলে আমিও খাবো না। সাদমান সাহেব ঘন ঘন মাথা নেড়ে বললেন, না আম্মা, আমি তো ওষুধ খাই, খাবো ঠিক করে। পূর্ণতা আরও কয়েকবার সতর্কতা জারি করল। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। বাড়ির সামনে দাঁড়িয়ে ইমদাদ হক, তিনি এগিয়ে এলেন। পূর্ণতা তাকে সালাম দিয়ে দোয়া চাইল। ইমদাদ হক তার মাথায় হাত বুলিয়ে দিল, বলল, সব ঠিক হয়ে যাবে মা, তুই ভেঙে পড়িস না। পূর্ণতা মাথা নেড়ে বলল, আম্মাকে আমার সালাম দেবেন। ইরাদ সব গাড়িতে তুলে বাবাকে সালাম করল। ইমদাদ হক বললেন, যাও, সব ঠিক হয়ে যাবে, অন্যকে দেখে রাখ। আর ইকলাম তো ওখানে আছেই, তাই না? হ্যাঁ বাবা, তুমি দোয়া করো, মাকে বুঝিয়ে বলো, যদিও আমি বলে এসেছি। সকল প্রকার কার্যক্রম শেষে ইরাদ পূর্ণতা প্লেনে উঠে বসেছে। পূর্ণতা বেশ আকর্ষণ অনুভব করছে। এটা তার প্রথম ফ্লাইট। পূর্ণতার সিট পড়েছে জানালার পাশে। ইরাদ তাকে সব কিছুতে সাহায্য করছে। প্লেন আকাশে উড়ল সহসাই। পূর্ণতা অবাক হয়ে দেখল মেঘেদের। সূর্যের আলোয় সাদা সাদা মেঘ তুলোর মতো লাগছিল। পূর্ণতা মুগ্ধ হয়ে বলল, বেশ চমৎকার, মেঘগুলো দারুণ লাগছে না? ইরাদ বলল, আমার বউয়ের চাইতে বেশি নয়। পূর্ণতা হাত বাড়িয়ে বলল, আমার মেঘ ভীষণ পছন্দ। ইরাদ বলল, আমার তোমাকে। পূর্ণতা মুখ ঝামটা মেরে বলল, অসভ্য লোক, শুধু বাজে কথা। ইরাদ পূর্ণতার দিকে কিছুটা এগিয়ে গেল, নিরেট গলায় বলল, এটা প্লেন, তা না হলে দেখালাম অসভ্যতা কয় প্রকার ও কি কি হয়। ও তাই? ইয়েস ম্যাডাম, আমার প্রেম ভালোবাসা নিয়ে আমি ভীষণ পজিটিভ। যেখানে সেখানে স্কার্ট করে দেওয়া আমার রুলসে নেই। পূর্ণতা ইরাদের কথা শুনে হাই তুলল। পূর্ণতাদের রিসিভ করতে এসেছে ইকলাব অর্শি। ইরাদ পূর্ণতাকে দেখা মাত্রই তারা এগিয়ে গেল। ইরাদ ইকলাব কর্মবর্ধন করল। ইকলাব জানতে চাইল, আসতে কোনো সমস্যা হয়েছে? না, হয়নি। তারা কথা বলতে বলতে সামনে এগিয়ে গেল আর সে তার হাতের টিউলিপগুলো পূর্ণতায় হাতে দিয়ে তাকে শুভেচ্ছা জানালো। পূর্ণতা অর্ষিকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে ভীষণ মিস করেছি। অর্শি বলল, আমিও। পেছনে ওদের আসতে না দেখি ইরাদ ইকলাব দুজনেই ঘুরে তাকালো। ইকলাব বিরক্ত হয়ে বলল, আজব, এমন করছে কেন ওরা? বোধহয় কত জনম দেখা হয়নি দুই মায়ের পেটের বোনের। ইরাদ বলল, মজা নিচ্ছিস কেন? এসব আবেগ অনুভূতির তুই কি বুঝবি? ইকলাব হুট করে ইরাদকে আশ্রপিষ্টে জড়িয়ে ধরল। তার আকস্মিক হামলায় ইরাদ ভরকে গেল। তার হাতে জিনিসপত্র টুস করে নিচে পড়ে গেল। ইরাদকে হতভম্ব হয়ে যেতে দেখে ইকলাব বলল, আমার আবেগ অনুভূতি প্রকাশ করলাম ভাই। অর্শি কপাল কুঁচকে বলল, এই লোককে নিয়ে যে কোথায় যাব? ইকলাব জড়িয়ে ধরা শেষ করে হনহন করে হেঁটে চলে গেল। এরা জিনিসপত্র তুলতে লাগলো। পূর্ণতা খানিকটা ঠোঁট চেপে হাসলো। এদের কাজকর্মের চাইতে সে আপাতত চারপাশটা বেশি উপভোগ করছে। বিদেশের মাটি তার প্রথম পা ফেলা। প্রতিটা ছোট ছোট জিনিস ও তার নজর কাড়ছে। অর্শি তার সুবিধার্থে সব কিছু বর্ণনা করতে লাগলো। পূর্ণতাও মুগ্ধ শ্রোতা হয়ে শুনে গেল, সাথে দেখল চারিপাশ।
পূর্ণতার সাথে অর্শির মায়ের বেশ খাতির জমে গিয়েছে। তিনি তাদের না খাইয়ে বেরোতে দেবেন না কোনো ক্রমেই, তাই খাওয়া দাওয়ার পর্ব চুকাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে। ইকলাব বেরিয়ে গেছে আগেই। অর্শির সময় লাগছে কে কী সব গোছগাছ করছে। পূর্ণতার কোনো ঝামেলা নেই, সেও বেরিয়েছে। ইরাত ফাইলপত্র নিয়ে আসে। পূর্ণতাকে দেখে ইকলাব বলল, তোমরা কোনটাতে যাবে চয়েস করো। পূর্ণতা হেসে ফেলল। ইকলাব তা দেখে গম্ভীর মুখে কিছু ভাবলো, পরক্ষণে বলল, আচ্ছা আমি বলেছি আর কখনো দেখা হবে না, কিন্তু এখন হয়ে গেছে এই নিয়ে তুমি হাসছো। পূর্ণতা ঘন ঘন মাথা নাড়ল। না না, মোটেও না। ইকলাব হাত উঠিয়ে বলল, অবশ্যই তা, আর তা না হলেও আমি তোমাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। পূর্ণতা বিনতি ভঙ্গিতে মাথা নেড়ে বলল, দেখো, তোমার সাথে আমার আর দেখা হবে না বলেছিলাম, তাই তো? সত্যি তোমাকে আমি যে চোখে দেখতাম সেভাবে আর দেখা হবে না। মানে আমি তোমাকে এখন আর ভালো লাগার নজরে দেখছি না। এখন তুমি সেফ আমার বন্ধুর বউ। পূর্ণতা মাথা নাড়ল। ইকলাব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল, জানতে চাইল, কি? আমি আপনার একজন পেশেন্টও। ইকলাব আঙুল উঁচিয়ে বলল, ও ইয়েস। পূর্ণতা মুখ চেপে হেসে ফেলল। ইকলাবও হাসলো, তারপর বলল, চাপ নিও না, সব ঠিক হয়ে যাবে। তোমাকে আমার মেয়ে শাশুড়ি বানিয়েই ছাড়বো। ইরাত পেছন থেকে এসে বলল, যদি আমার ছেলে তার মেয়ের ছোট হয়? ইকলাব ভাবলেশীন ভাবে বলল, সমস্যা নেই, সিনিয়র জুনিয়র জুটি হবে। ওরা হেসে ফেলল। ততক্ষণে অর্শি চলে এসেছে। সে জহুরি চোখে তাকিয়ে বলল, কি বলেছিলে তোমরা আমাকে ছাড়া? ইকলাব গা ঝাড়া দিয়ে বলল, তোকে কেন বলবো? ইরাত, গাড়িতে ওঠ। ইরাত বলল, দুটো কেন? একটাতেই তো যাওয়া যায়। হসপিটাল শেষে আমরা পঙ্গল রোডে লং ড্রাইভে যাচ্ছি। আজকে বৃষ্টির রেকর্ড আছে, মনোরম এক দৃশ্য দেখতে পাবে। ইরাত কথা বাড়ালো না। ইকলাবদের গাড়ি আগে আগে চলছে। ইরাত তাদের ফলো করবে, কারণ তার পথ চেনা নেই। ইরাত পূর্ণতার ডক্টরের কেবিনে গিয়েছে। ইকলাব অর্শি করিডোরে হাঁটছে। এক ছোট্ট বাচ্চা মেয়ে দৌড়ে যাচ্ছিল। আচমকাই সে পা বেঁধে পড়ে যেতে নিলেই ইকলাব তাকে ধরে ফেলে। লাল জামা পরা মেয়েটার চুলগুলো সুন্দর ঝুড়ি বাঁধা, দুগাল ফোলা, বেশ গুলো গুলো দেখতে। ইকলাব তাকে চেক করে প্রশ্ন করল, আরে ওকে বেবি? ইয়েস। মেয়েটির ভাঙা ভাঙা ইংরেজি শুনে ইকলাব আপ্লুত হলো। সদ্য কথা বলতে শিখেছে সে। তারা দুজনে বেশ আলাপ করেছে। মেয়েটির ইকলাবকে মনে ধরেছে খুব। যদিও কিছুক্ষণের মধ্যেই তার মা বাবা তাকে খুঁজে বের করেছে। যাওয়ার আগে মেয়েটি ইকলাবের গালে চুমু খেয়ে বলল, গুড আঙ্কেল। ইকলাব তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, লিটল পেরি। অল্প কিছু সময়ের ব্যবধানে ইকলাবের মন ফুরফুরে হয়ে গিয়েছে। সে পাশ ফিরে দেখল অর্শি তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে একরাশ মুগ্ধতা। ইকলাব বাজখাই গলায় বলল, লিটল পেরি। অর্শি শুধালো, তুমি বাচ্চাদেরও আদর করতে জানো? তোর আবার কি হয়েছে? তোকেও জানি ট্রাই করে দেখবি। অর্শি চোখ পিটপিট করে অন্যদিকে ফিরে গেল। ইকলাব কপাল চাপড়ে মাথা চুলকাতে লাগলো। আমতা আমতা করে বলল, আমার মেয়ে বাবু অনেক ভালো লাগে। আমার ইচ্ছা আমার একটা এমন আদরে মেয়ে হবে যে। অর্শি লজ্জা পেয়ে দ্রুত সরে গেল। ইকলাব কপালে আঙুল চেপে ধরল। শি টাইমিং অ্যান্ড সেনেটস বোথ গোয়িং রং। হসপিটালের কার্যক্রম শেষ হতে হতে সন্ধ্যা হলো। ইরাত ইকলাবকে বিস্তারিত বলছে। ডক্টর জানিয়েছে এখন তারা মেডিসিন ধরেই আগাবে। পরের বার টেস্ট রিপোর্টের উন্নতি অবনতি দেখে ঠিক করা হবে থেরাপির ব্যাপারে। তবে তিনি পূর্ণতাকে বলেছেন চিয়ার্স করতে। এখন মানসিক চাপ নেওয়া ক্ষতিকর প্রভাব ফেলবে। অর্শি বলল, প্যারা কেন নিবে? প্যারা না নেওয়ার জন্যই তো এত কিছু। ইকলাব বলল, আচ্ছা এখানে কিছু খেয়ে আমরা পঙ্গল মুখী হব, কেমন? কে কী খাবে এই নিয়ে মোটামুটি কনফিউশন তৈরি হলো। ইকলাব একটা রেস্টুরেন্টে চুজ করলো। তারা ভেতরে নয় বাইরে স্ট্রিটের টেবিলে বসেছে।
কিছু ডেজার্ট আর ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে, তা দ্রুতই সার্ভ করা হলো। শেষে অর্শি চাউমিন অর্ডার করলে সেখানে কিছুটা সময় লাগলো। রেস্টুরেন্টের কিছুটা কাছে বেহালা বাজাচ্ছে কিছু স্ট্রিট আর্টিস্ট, তারা ঐতিহ্যবাহী কিছু ইংলিশ সং পরিবেশন করছে। তাতে তাল মিলিয়ে যাওয়া আসার পথে কিছু কাপল ডান্স করছে, তা উপভোগ করছে আশেপাশের কিছু মানুষজন। নিজের কর্মব্যস্ত জীবনে এক ফাঁকে এভাবে উপভোগ করার ব্যাপারটা পূর্ণতার কাছে নতুন। সে এই প্রথম খুব কাছ থেকে অন্য কালচার দেখছে, তাই বলা যায় পূর্ণতা পুরো দস্তর উৎসুক। সে অর্শিকে নিয়ে সে গেল সেদিকটায়। তারা দুজনে দাঁড়িয়ে নাচ দেখছিল, কারা কেমন ভালো নাচতে পারে। ইরাত, ইকলাব ও বিল মিটিয়ে সেদিকটায় এগোলো। ইকলাব গিয়ে আর্টিস্টদের বোনাস ডোনেট করেছে, তারা তাদের কাপল ডান্সের আমন্ত্রণ জানালো। ইরাত, পূর্ণতা দাঁড়িয়ে আছে, এসব ব্যাপারে দুজনেই জিরো স্কিল। বারবার ডাকার পরও কেউ যাচ্ছে না, ব্যাপারটা দৃষ্টিকটু দেখাচ্ছিল। ইকলাব ব্লেজার ঝাড়া দিয়ে এদিকে গিয়ে গেল। ইরাত বলল, এসবে তিনি পটু। অর্শি তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ইকলাব প্রথম হেঁটে সবার উৎসুক দৃষ্টির কেন্দ্রবিন্দুতে চলে গেল। বাম হাত পেছনে রেখে ডান হাত সামনের দিকে বিনীত ভঙ্গিমায় এগোতে লাগলো। ইকলাব যত কাছে আসছে অর্শের হৃস্পন্দন ততটাই বেড়ে চলেছে। ইকলাব অর্শির সম্মুখে চলে এলো, সে মাথা নেড়ে অর্শির দিকে হাত বাড়িয়ে দিল। পূর্ণতা দু হাত গালে রাখল। তার মনে হলো এক মুহূর্তের জন্য সে শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট সে পার্টিতে চলে গিয়েছে, যেখানে জগৎখ্যাত প্রেম পানসীদের প্রথম দেখা হয়েছিল। প্রথমবারের মতো তারা একজন আরেকজনের কাছে নিজেদের সর্পর্দ করেছিল। পূর্ণতা বিড়বিড় করে বলল, হাই কিউট। ইরাত হাসল। অর্শিকে হা বলার জন্য বাহবা দিচ্ছে সবাই। অর্শি তখনও মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে। ইকলাব তার চোখে চোখ রেখে ফের অনুমতি চাইতেই অর্শি ইকলাবের হাতে হাত রাখল। অর্শির ডান্সের অভিজ্ঞতা থাকলেও এই অভিজ্ঞতা একেবারেই নতুন। এভাবে তার শখের পুরুষ সবার সামনে নিজেকে তার কাছে সর্পরুদ্ধ করেছে, এটা অর্শির কল্পনাতীত। তাদের দুজনের পদক্ষেপ একটুও পারফেক্ট নয়, অথচ উৎসুক জনতা বেশ বাহবা দিচ্ছে, কেননা তারা দেখতে পাচ্ছে দুজোড়া চোখে ডুবেছে এক মানবী। তাদের সম্মোহিত দৃষ্টিতে তৈরি হয়েছে প্রেমের অপূর্ব মিশেল। আকাশ ফুঁড়ে তখন দেখা গেল বৃষ্টি। পাশে কোথায় এক ঝলক বিদ্যুৎ চমকে উঠেছে, গুড়ি গুড়ি বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে সবাইকে ভালোবাসার ছোঁয়ায়। সফট মিউজিক বাজছে, চারপাশের আলোকিত শহর বৃষ্টির পানি ফের প্রতিফলিত হচ্ছে, এক মোহময় পরিবেশ। ইকলাব যখন অর্শিকে ঘুরিয়ে তার দিকে টেনে আনলো, তখন তাদের ক্ষুদ্র অডিয়েন্স কাপল চেঁচিয়ে উঠল। কি স্যার? কেউ উৎসাহ জোগাতে বলল। কাম অন ব্রো। সবচেয়ে উৎসুক ছেলেটা বলল। গো হ্যাড। পূর্ণতা মৃদু স্বরে চেঁচিয়ে উঠল। সবার সামনে? ইরাত বলল, তারা ভিন্ন সংস্কৃতির মানুষ, তারা জনসম্মুখে ভালোবাসা প্রকাশ করতে দ্বিধাবোধ করে না, বরঞ্চ তাদের কাছে সবার সামনে নিজের সঙ্গীকে চুমু খাওয়াটা গর্বের। তারা তো আর জানে না আমরা কোন সংস্কৃতি থেকে বিলং করছি। তবে ইকলাব হেভি ডিস্কো। পূর্ণতা বুঝতে পেরে মাথা নাড়ল। সে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে কি হয় দেখার জন্য। ইকলাব অর্শির কোমরে হাত রেখে তাকে ঘুরিয়ে নিজের কাছে টেনে নিয়ে আসলো। অর্শি বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে। আশেপাশের ধ্বনি তার কানে আসে, তবে সে বুঝতে পারছে না সামনে থাকা মানুষটা এখন কি করবে। ইকলাব নিচু হয়ে চওড়া হেসে এগিয়ে যেতেই অর্শির চোখ বন্ধ করে ফেলল। এই ভিলেনের মতো হাসি তার রুহু কাঁপাতে যথেষ্ট। সবাই বেশ জোরে চিয়ার্স করে উঠল, কিন্তু তাদের উৎসাহে পানি ঢেলে ইকলাব ফের অর্শিকে ঘুরিয়ে নিল। উৎসুক মানুষজন চুম্বনের দৃশ্য দেখতে না পেয়ে হতাশ হয়ে গেল। একজন তো চেঁচিয়ে উঠল, ও শিট, বলেই অর্শি বুঝতে পেরে চোখ খুলে তাকালো। ইকলাব এবার সবাইকে চমকে অনাকাঙ্ক্ষিতভাবে অর্শিকে আরেকবার ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল। তার স্কার্ফ বাঁধা মাথায় আলতো চুমু খেল। ভালোবাসা প্রকাশের নতুন ভঙ্গিমা দেখে কাপড়রা ভালোই উপভোগ করছে। তাদের মাঝে ফের উৎসাহ দেখা গেল। পঙ্গল রোডের জনসমাগম ধীরে ধীরে কমেছে। ওরা সেখানে পৌঁছে নেমে পড়েছে আশেপাশে ঘুরে দেখতে। পূর্ণতা অর্শি স্থানীয় গহনার কেনার সিদ্ধান্ত নিল।
দর দামের সুযোগ থাকায় ভালোই হয়েছে তাদের। ইরাদ এসবে নেই, তবে ইকলাব দর কষাকষিতে তাদের সঙ্গ দিয়েছে। তার মতো একজন মহান মানুষ থাকতে এই নারী জাতির ঠকে আসবে তা তো মেনে নেওয়া যায় না। কেনাকাটা শেষে ইকলাব বলল গাড়িতে উঠতে। অর্ষি জানালো তারা এখানকার স্ট্রিট ফুড ট্রাই করবে। ইকলাব ইরাদ দুজনে বাদ সাধল এসব আনহেলদি হবে বলে, কিন্তু স্ট্রিট ফুডের সাথে রমণীরা বরাবরই নো কম্পেয়ার, কাজেই শখের পুরুষের কথাও তারা কানে নিল না। পঙ্গল রোডে কিছু জনপ্রিয় স্ট্রিট ফুড রয়েছে, তার মধ্যে অর্ষি আর পূর্ণতা নিয়েছে তাওয়া ফ্রাইড চিকেন, ফ্রাইড হো কিয়েন নুডলস, সাতায় চার কুয়েতেও তাওয়া ফ্রাইড চিকেন। এটি পাঙ্গল রোডের অন্যতম জনপ্রিয় খাবার। গরম তেলে ভাজা মুচমুচে চিকেন খেতে খুবই সুস্বাদু। ফ্রাইড হো কিয়েন নুডলস সিঙ্গাপুরের এই ঐতিহ্যবাহী খাবারটি পঙ্গল রোডে পাওয়া যায়। ডিম, চিংড়ি এবং সসে ভাজা এই নুডলস খুবই জনপ্রিয়। সাদায় ছোট ছোট মাংসের টুকরো মশলা দিয়ে ম্যারিনেট করে কাঠিতে গেঁথে গ্রিল করা হয়। এটি বাদাম সস দিয়ে পরিবেশন করা হয়। চারকুয়ের তেও এটি একটি চাইনিজ খাবার। রাইস নুডলস, সসেস, ডিম এবং বিন স্প্রাইটস দিয়ে ভাজা হয়। পঙ্গল রোডে আরও অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। পূর্ণতা এখান থেকে সব অল্প পরিমাণে হবে টেস্ট করেছে। এড়িয়ে গিয়েছে ওস্টার অমলেট। খাবার সময় দেখা গেল ইরাদ ইকলাব শাসন বারণ করে নিজেরাই সবচেয়ে বেশি খেয়েছে। ইকলাব তৃপ্তির ঢেকুর তুলে বলল, মজা লাগলো বেশ। পূর্ণতা তাল মিলিয়ে হালকা মাথা নাড়ল। ইরাদ বলে উঠল, তুমি কি ফুচকা ভেলপুরি মিস করছো? পূর্ণতা হেসে ফেলল। ইকলাব বলল, বাঙালি মেয়েদের এই আরেক সমস্যা, যত বেটার প্লেসে থাকুক না কেন এক্সকে মিস করবেই। অর্ষি মুখ ভেঙচে বলল, ফুচকা ভেলপুরি আমাদের এক্স না, লাভ অ্যাট ফার্স্ট সাইট টু লাভ অলসো। ইকলাব তার মাথায় চাটি মারল। পঙ্গল এর সবটা ঘোরাঘুরি শেষ। এবারে ওরা গাড়িতে উঠে বসেছে। ফের ঝিরে ঝিরে বৃষ্টি নেমেছে। ইকলাব আগে চালিয়ে যাচ্ছে, ইরাদ পেছনে। নিস্তব্ধ হাইওয়ে, চারপাশে গাছপালা ঘেরা, আকাশে থালার মতো চাঁদ উঠেছে। বাতাসে ছড়িয়ে আসছে স্নিগ্ধতা। পাশের বন থেকে বনফুলের ঘ্রাণ আসছে। পূর্ণতা ইরাদকে বলল, কাজ নামিয়ে দেন তো। ইরাদ কাজ নামিয়ে দিল। রূপলি জ্যোৎস্নারা হুমড়ি খেয়ে বসে। পূর্ণতা যেন জ্যোৎস্নায় মাখো মাখো হয়ে গেছে। ইরাদ ড্রাইভ করার ফাঁকে ফাঁকে পূর্ণতাকে দেখছে। ইরাদের মনে হলেও পূর্ণতা জ্যোৎস্নার আলোয় ভেসে যাওয়া কোনো রূপকথার রাজকন্যা। সে তার নাম ঠিক করল চন্দ্রাবতী। পূর্ণতা কিছুক্ষণ চাঁদ দেখে গালে হাত দিয়ে ইরাদের দিকে তাকিয়ে রইল। ইরাদ ভ্রুকুচকে প্রশ্ন করল, জানালা খুলে চাঁদ বাদ দিয়ে আমায় দেখা হচ্ছে? পূর্ণতা গালে হাত দিয়ে বলল, সর্বজনীন চাঁদকে আমার ব্যক্তিগত চাঁদ দেখার সুযোগ করে দিচ্ছি। ইরাদ হেসে ফেলল। পূর্ণতা কিছুক্ষণ চোখ বন্ধ করে পরিবেশটা কিছুক্ষণ অনুভব করল। অতঃপর ধীরে হিজাবটা খুলে নিল। ইরাদকে বলল, সাইড করে চালান তো। ইরাদ এক পাশ বরাবর ড্রাইভ করতে লাগলো। পূর্ণতা জানালা দিয়ে মাথা বের করেছে। তার চুলগুলো বেখাপ্পা ওড়াউড়ি করছে। এক অদ্ভুত স্নিগ্ধতা পূর্ণতাকে গ্রাস করছে। সে হাত বাড়ল। জীবন যেখানে যেমন, পূর্ণতা এই কথার মানেটা বোঝার চেষ্টা করল। সিঙ্গাপুরের কাজ শেষ হতে দিন কয়েক লেগেছে। কাজের পাশাপাশি দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো ওরা ঘুরে দেখেছে। এর মাঝে ইকলাব নেদারল্যান্ডস এর টিকিট কেটে ফেলল। তা শুনে অর্ষির মায়ের সে কি রাগ। তিনি ভাবলেন তারা আরও বেশ কিছুদিন হয়তো থাকবে। নেদারল্যান্ডস এসে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গিয়েছে। ক্যাবে বসে অর্ষি দেদার্সে ঘুমলেও পূর্ণতা জেগে আছে। সে আগ্রহ নিয়ে চারপাশ দেখছে। ঝলমলে আলোতে ও রাতের শহরের নীরবতা, নিস্তব্ধতা তাকে এক অদ্ভুত অনুভূতি দিচ্ছে। ওরা এসে পৌঁছেছে লিসে শহরে। এখানে তারা হোটেলে উঠেছে। লিসের শহরের হোটেলটা ছিল যেন এক টুকরো পাসগোয়ার্ড। কাঠের জানালা, পরিপাটি ফুলের টব আর চারজন তরুণ তরুণীর নিঃশ্বাসে মিশে থাকা অচেনা উন্মাদনা। পূর্ণতা জানালার পাশে বসেছিল। এক হাতে ডায়েরি, আরেক হাতে কফির কাপ। চোখে বিস্ময়, ঠোঁটে টুকরো হাসি। চোখে মুখে রাজ্যের ক্লান্তি থাকা সত্ত্বেও সে ক্লান্ত হতে চাইছে না। জীবনটা একসময় এভাবেই দেখতে চেয়েছিল। আর যখন সুযোগ এসেছে তখন এই মুহূর্তগুলো হাতছাড়া করতে ইচ্ছে করছে না। খাবার খেয়ে ইকলাব সোজা বিছানায়।
অর্ষির ঘুম কেটেছে, সে এখন আশপাশটা ঘুরে দেখছে। ইকলাব অর্ষির আলাদা রুম আর ইরাত পূর্ণতার এক রুম নেওয়া হয়েছে। পূর্ণতা চাইছিল সে আর অর্ষি এক রুমে, ইরাত ইকলাব এক রুমে উঠতে। তার ধারণা এখানে বিদেশ ভুঁয়ে অর্ষি রাতে একা ভয় পাবে। ইকলাব সোজা নাকচ করে দিয়েছে, সে কারো হানিমুনে কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। এমনিতেও তার জীবনে রসের অভাব বোধ আছে, তার উপর এমন সময় অভিশাপ নট অ্যাকসেপ্টেড। ইরাত পূর্ণতাকে জানালার কাছ থেকে এনে বিছানায় শুয়ে দিল। পূর্ণতা চোখ রাঙিয়ে তাকাতেই ইরাত তার নাক টেনে দিয়ে বলল, এখন ঘুমাও, কাল অনেক জায়গায় যাব আমরা, অনেক অনেক হাঁটবো, এনার্জি লাগবে না? পূর্ণতা ইরাদের গালে হাত রেখে বলল, আপনি ঘুমাবেন না? ইরাত আলতো করে তার কপালে চুমু খেলেও বলল, তুমি ঘুমালে তারপর ঘুমাবো। পূর্ণতা বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করে নিল। ইরাত তার খোলা চুলে বিলি কাটতে লাগলো। ক্লান্তির দরুন কিছুক্ষণের মধ্যেই পূর্ণতা ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ইরাত অদ্ভুতভাবে জেগে রইল। পূর্ণতা ঘুমিয়ে যাওয়ার পরও সে ঘুমোতে পারল না। আজকাল অজানা এক ভয় কাজ করে তার, কেমন এক সংখ্যা তাড়া করে বেড়ায়। একজন ডক্টর হয়েও মেডিকেল রিপোর্টের সমস্ত ব্যাখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে তার ভয় তীর তীর করে বাড়তে থাকে, যেন চোখ বুঝলেই তার পূর্ণতা হারিয়ে যাবে। ইরাত পূর্ণতাকে শক্ত করে জড়িয়ে ধরল, হাতের বাঁধন কিছুতেই আলগা করল না। পরদিন সকালটা ছিল বেশ ঝলমলে। ওরা পৌঁছায় কিউ ক্যান হাফের মূল ফিল্ডে। চারদিকে শুধু টিউলিপ, রং যেন জমে আছে পাতায় পাতায়। অর্ষি পূর্ণতা হাত ধরে সামনে এগিয়ে গেল। ইরার টিকিট নিচ্ছিল, এই ফাঁকে ইকলাব টুকটাক খাবার কিনে নিল। যদিও তারা হোটেল থেকে খেয়ে এসেছে, লিসে থেকে কিউ ক্যান হাফে পৌঁছতে পুরো বিকেল হয়ে গিয়েছে। পথিমধ্যে তারা অন্যান্য জায়গায়গুলো ঘুরে দেখেছে। পূর্ণতা আর অর্ষি হাঁটছে হাত দুলিয়ে, সামনে সারি সারি টিউলিপ ফুটে আছে, অপরদিকে ড্যাফোডিল ও দেখা যাচ্ছে। হলুদের সেট পরিবর্তন হয়ে সোনালি রং ধারণ করা ড্যাফোডিলগুলো সূর্যের আলোয় নৈসর্গিক লাগছে। পাথরের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে ওরা গল্প করছে। ইকলাব ইরাত বাধ্য ছেলের মতো চুপচাপ তাদের অনুসরণ করছে, কিছুটা উপভোগও করছে। চারিপাশে পর্যটকদের ভিড়, কেউ প্রিয় মানুষের সাথে সময়টা উপভোগ করছে, কেউ বা পরিবারের সাথে। ইকলাব পেছন থেকে ওদের ডেকে বলল, এই নাও তোমাদের জুস। জুসের স্টপ মুখে পড়ে অর্ষি প্রশ্ন করল, তোমার কাছে কোন শাড়িটা ভালো লাগছে পূর্ণ? পূর্ণতা আঙুল উঁচিয়ে বলল, ওই যে সাদা আর লাল রঙের যে শাড়িটা একসাথে, দেখ সাদা শাড়িটা যেমন দূরে একদম নীল আকাশে গিয়ে মিশেছে। ইরাদের হাতে ক্যামেরা ছিল, সে বলে উঠল, তোমরা দাঁড়াও, ছবি তুলে দেই। পূর্ণতা অর্ষি বিভিন্ন পোজে ছবি তুলছে। ইকলাব হাত বাড়িয়ে ক্যামেরা নিয়ে নিল, ইশারায় বলল, তোরা একসাথে কিছু ছবি নে, ব্যাকগ্রাউন্ড সুন্দর আসবে। ইরাত মাথা নাড়ল, হাতে থাকা হাত পূর্ণতার মাথায় পরিয়ে দিল সে। পূর্ণতা ইরাদের দিকে তাকিয়ে হেসে ফেলল। ইকলাব এই সুন্দর সময়টা ক্লিক করে নিয়েছে। ওরা হাত ধরে বেশ কিছু ছবি তুলেছে। ইকলাব ভ্রু কুঁচকে ছবিগুলো চেক করতে করতে বলল, এক পোজ বারবার, এটা বোরিং লাগছে, চেঞ্জ কর। ইরাত কিছু একটা ভেবে হঠাৎ দৌড়ে প্রবেশ পথ ধরে এগিয়ে গেল। তার কাজকর্মের মানে বুঝতে না পেরে ওরা তিনজনই হাঁ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দেখা গেল ইরাত একগুচ্ছ বেগুনি রঙের টিউলিপ নিয়ে দৌড়ে আসে। ইকলাব নিজের ফোনের ক্যামেরা অন করে ভিডিও ধারণ করতে লাগলো। ইরাত দৌড়ে এসে হাঁটু গেড়ে পূর্ণতার সামনে বসে পড়েছে। ইরাত টিউলিপ গুচ্ছ এগিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ফর মাই লাইফ লাইন। পূর্ণতা লজ্জা পেয়েছে বেশ, সে জড়ানো হাত টিউলিপগুলো নিল। ইকলাব দৃশ্যখানা ক্যামেরা বন্দি করে নিল। অর্ষির মাথায় টোকা দিয়ে বলল, এই চল আমরা সামনের দিকে যাই। ওরা দুজনে চলে গিয়েছে। পথে পথে অর্ষি চেঁচাচ্ছে, না আমি যাব না এদিকে, আরে ছাড়ো, তোমার সাথে আমার কোনো কাজ নেই। ইকলাব ফের অর্ষির মাথায় গাঁটটা দিল, ঝামটা দিয়ে বলল, তোর সাথে আমার বহু কাজ, তোদের স্পেস দিচ্ছিলাম, এইটুকু বুঝিস না মাথা মোটা। অর্ষির মন খারাপ হলো, সে নাক ফুলিয়ে বলল, তো বুঝিয়ে বললেই তো হতো, তুমি পারো শুধু আমাকে বকা দিতে। ইকলাব পেছন দিকে ফিরে অদ্ভুতভাবে বলল, আদরও করতে পারি, ট্রাই করবি? অর্ষি হতভম্ব হয়ে গেল। ইকলাব ফের বলল, অবশ্য আমি ভালো হয়ে গেছি, এখন আর মালিকানা ব্যক্তিত্ব জিনিস ছুঁয়ে দেখি না। অর্ষি হাঁ করে রইল। ইকলাব তার হাত ধরে রাখা অর্ষির হাত ঝামটা দিয়ে বলল,
ছেড়ে দে, ওভাবে ছবি না আমায়। অর্ষি চোখ গরম করে বলল, তুমি আমাকে সবসময় ইচ্ছে করে লজ্জা দাও। দাঁড়াও, আজ তোমার একদিন কি আমার যতদিন লাগে। ইকলাব অবাক হয়ে বলল, তুই বাচ্চা মেয়ে, আমাকে মারবি? অর্ষি মাথা নাড়ল। ইকলাব একগাল হেসে বলল, ধরে দেখা। ওদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। ইরাত পূর্ণতা তা দেখে হেসে ফেলল। ইরাত পূর্ণতার হাত ধরে তাকে সামনে টেনে আনলো। পূর্ণতা বলল, আর হাঁটতে পারবো না, বসবো। ইরাত প্রশ্ন করল। হাঁপিয়ে গেছো? পূর্ণতা মাথা নেড়ে বলল, কিছুটা। পাশে পাতা বেঞ্চিতে ওরা বসে পড়ল। বেঞ্চিতে বসে পূর্ণতা গল্প করছে আর ডেজার্ট খাচ্ছে। ইরাত তার মনোযোগী শ্রোতা। কিছুক্ষণের মাঝে আবহাওয়া বদলে গেল, আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। পূর্ণতা প্রশ্ন করল, আপনি দেখছেন আবহাওয়া কেমন বদলে যাচ্ছে দ্রুত? ইরাত মাথা নেড়ে বলল। আমি আমার বউ ছাড়া কিচ্ছু দেখি না। পূর্ণতা তার দিকে তাকিয়ে চোখ উল্টে ফেলল। ঢং। সে উঠে দাঁড়ালো। বাতাসে একটা বুনো ঘ্রাণ ছিল। যদিও টিউলিপের কোনো ঘ্রাণ নেই, তবে বিরল কিছু ভ্যারাইটিজে মাঝে মাঝে কিছুটা ঘ্রাণ পাওয়া যায়, তত তীব্র নয়। ড্যাফোডিল এর ক্ষেত্রেও তাই। বাতাসের বুনো ঘ্রাণ তীব্র হচ্ছে। গায়ে লাগার মতো ফুরফুরে হাওয়ার তীব্রতা এখন পূর্ণতার ওড়না উড়িয়ে নিচ্ছে। বাতাস হিম হয়ে যাচ্ছে ক্রমশই। এই ঠান্ডা আমেজ মনে শ্রান্ত ভাব নিয়ে আসে। পূর্ণতা হাত ছাড়িয়ে বাতাস গায়ে মেখে নিল। তার যে নিজেকে কতকালের ক্লান্ত মনে হচ্ছে। ইরাত উঠে এসে পূর্ণতার গলায় ক্যামেরাখানা ঝুলিয়ে দিল। তার কপালে পরপর চুমু খেয়ে বলল, শুভ জন্মদিন আমার অর্ধাঙ্গিনীকে। পূর্ণতা অবাক হয়ে তার দিকে তাকালো, হেসে বলল, আমার বার্থডে ছিল আজ, আমি ভুলে গেছি। হ্যাঁ, এটা আমার ড্রিম ছিল যে আমার বার্থডে ভুলে যাব, কেউ আমাকে সারপ্রাইজ দিয়ে তা মনে করিয়ে দিবে। ইরাত মাথা নেড়ে বলল, নাও ইয়োর ড্রিম কাম ট্রু। পূর্ণতা অবাক হয়ে বলল, এইসব প্ল্যান এই জন্য ছিল? ইরাত মাথা নাড়ল। তখনই ঝড়ো হাওয়ার মতো করে বইতে শুরু করলো। পূর্ণতা আনন্দে অভিমানের ভান ধরল। সে মুখ ফুলাতেই ইরাত চট করে তার গালে চুমু খেল। ইরাদের দিকে পূর্ণতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরাত তাকে নিজের দিকে টেনে নিয়ে নিজেও দৃষ্টি বিনিময় করল। বেশ কিছুক্ষণ। আচমকায় ঠান্ডা কিছু হাতের তালু স্পর্শ করতেই পূর্ণতার হুঁশ ফিরল। আশেপাশে তাকাতেই সে অনুভব করল বৃষ্টির কিছু বর্ষণ হচ্ছে। দেখে মনে হচ্ছে তুলা। ঝিরঝিরে তুষারপাত শুরু হয়েছিল। কুচি কুচি বরফের মতো তুষারগুলো সামনে থাকা লাল টকটকে টিউলিপে বসে প্রথমে কিছুটা গলে গিয়ে পরপর আস্তরণ তৈরি করছে। লাল টিউলিপে গলে যাওয়া তুষার। পূর্ণতার চোখজোড়া বিস্ময় ভরে উঠল। সে ইরাদের হাত জোড়া শক্ত করে ধরে চেঁচিয়ে উঠল, ইরাত! ইরাত থমকালো। একে তো এক নৈসর্গিক দৃশ্য, তারপর প্রিয়তমার মুখে শোনা এই প্রথম নিজের নাম। ইরাত থমকে গেল। পূর্ণতা ইরাতকে জড়িয়ে ধরে বলল, আপনি দেখছেন তুষারপাত হচ্ছে, টিউলিপ আর তুষার একসাথে। ইরাত হাসল। পূর্ণতার মাথায় হ্যাট সরিয়ে নিয়ে বলল, বোধহয় এই আবহাওয়া তোমার জন্য। কিন্তু এটা তো অসম্ভব না। মহান আল্লাহ চাইলে সব সম্ভব। পূর্ণতা এক দৃষ্টিতে তুষারপাতের দিকে তাকিয়ে রইল। মহান আল্লাহ চাইলে সব সম্ভব। তাদের একসাথে 20টা বসন্ত পার করা সম্ভব। তাদের একটা হ্যাপি ফ্যামিলি ফটো পাওয়া সম্ভব। পূর্ণতার চোখের কোণে জল চিকচিক করে উঠল। তার হৃদয়ে শুধু ধ্বনিত হতে লাগলো, মহান আল্লাহ চাইলে সব সম্ভব। পূর্ণতা দ্রুত সন্তর্পণে চোখের কোণ মুছে নিল। এই পাগলাটে লোক তার চোখের জল সহ্য করতে পারে না। সে পা উঠিয়ে ইরাদের চুলে জমে যাওয়া তুষারগুলো ছড়িয়ে দিল। তারপর হেসে ইরাদকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। অতঃপর 2 হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ তুলে চোখ বুজে রইল। চারপাশে কোলাহল, পর্যটকদের ভিড়, সবার মাঝে চাপা উত্তেজনা। কেউ কেউ বলছে, এ দৃশ্য বিরল। কেউ বলছে, কিউকেন হবে বহুবার এসেছি আমি, কখনো দেখিনি এমন। স্থানীয় একজন বলল, এমনটা হয়, তবে বেশ বিরল। শেষটার আশীর্বাদ পূর্ণ এক মুহূর্ত যারা দেখতে পায় তারা নিঃসন্দেহে ভাগ্যবান। এসব কিছুই ইরাদের কানে গেল না। সে 2 চোখ ভরে দেখছে তার প্রিয়তমাকে, যে চোখ বুজে আকাশের দিকে মুখ উঁচিয়ে আছে। বাতাসে তার হিজাবের একাংশ উড়ছে। আকাশ থেকে পড়া কুচি কুচি তুষার তার চোখের পাপড়িতে জমে আছে।
ইরাত আনমনে হেসে উঠল। পূর্ণতার চোখের পাপড়িতে জমা তুষার ছেড়ে ফেলতেই পূর্ণতা চট করে চোখ খুলে বলল, ফোন দিন, প্রীতিকে দেখাবো। পূর্ণতা ভিডিও কল দিয়েছে। প্রীতি রিসিভ করে বোনকে শুভ জন্মদিন জানাতে চাইল। তাকে এক মুহূর্ত সুযোগ না দিয়ে পূর্ণতা গড়গড় করে সব বলতে লাগলো। পেছন ক্যামেরা থেকে দেখাচ্ছে কিভাবে তুষার মিশে যাচ্ছে টিউলিপের পাতায় পাতায়। অদূরে দৌড়ঝাঁপ শেষে ইকলাব অর্শি ফিরে আসছিল। তুষারপাত দেখে তারা দুজনেই থমকে দাঁড়িয়ে আছে। অর্শি কিছুটা থেমে ফের এগিয়ে যেতে নিতেই ইকলাব তার ধরে তাকে থামিয়ে দিল। অর্শি ইকলাবের ধরে থাকা হাতে দিকে তাকিয়ে রইল। সে কেমন যেন বিমূঢ় হয়ে আছে। ইকলাব অর্শিকে আরেক দফা অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসল। পকেট থেকে রিং বক্সটি বের করে উঁচিয়ে ধরল। বেশ ঠান্ডা স্বরে বলল, আমি এক অন্ধকার জগতে বাসিন্দা অর্শি, আর তুই ঝলমলে তারা। আমার ব্ল্যাক হোলে আলোর চিহ্ন মাত্রই নেই, তবুও ব্যাডলি আই নিড ইউ। তুই হবি আমার ব্ল্যাক হোলের আলো নক্ষত্র, যেখানে শতবার চেয়ে প্রতিফলিত হতে পারবি না, হবেও না, বরঞ্চ আমার অন্ধকার তোর আলো ক্রমশ গ্রাস করে নেবে। অর্শি দুহাতে মুখ চেপে ধরল। যা হচ্ছে তা কল্পনাতীত। এই বিরল তুষারপাতের চাইতেও বিরল দৃশ্য যেন সে দেখে ফেলেছে। শখের পুরুষের নিজেকে এমন সঁপে দেওয়ার তার কান্না পাচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে সে কান্না করেও দিল। অর্শি মাথা নেড়ে হ্যাঁ বলতেই ইকলাব তার অনামিকায় রিংটা পরিয়ে দিল। দূর থেকে ইরাত চেঁচিয়ে বলল, কংগ্রাচুলেশন ব্রো। ইকলাব তার দিকে ফিরে মাথা নাড়ল। অর্শির কাছে এগিয়ে এসে তার চোখ মুখ টিস্যু দিয়ে মুছিয়ে দিল। বিরক্তি নিয়ে বলল, তুই কথায় কথায় এমন প্যাস প্যাস করে কাঁদিস কেন? খুশি হয়েও কেউ এভাবে কাঁদে? কি আশ্চর্য। অর্শি মাথা নেড়ে বলল, তুমি বুঝবে না। থাক, হয়েছে, আমার অত বুঝে কাজ নেই। বলে দুহাত প্রসারিত করল তাকে জড়িয়ে ধরার জন্য। অর্শি এগিয়ে আসতেই সে হাত নামিয়ে ফেলল। মাথা নেড়ে বলল, না না না, আমি ভালো হয়ে গেছি, হালাল ছাড়া এভাবে ছুব না। অর্শির কান্না মুহূর্তেই উধাও হয়ে গিয়েছে। রাগে সে দাঁত কিরমির করছে। অর্শি আবার ইকলাবের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেলল। তা অবলোকন করে দূর থেকে ইরাত পূর্ণতা হেসে ফেলল। পূর্ণতা হাত বাড়িয়ে কিছু তুষার নিতে নিতে বলল, এমন সুন্দর মুহূর্ত আর হবে? ইরাত তার কোটটা পূর্ণতার গায়ে জড়িয়ে দিল। তার কাঁধে মাথা রেখে বলল, তুমি পাশে থাকলে আমার সব মুহূর্ত সুন্দর হবে।